ডায়াবেটিস আসলে কঠিন রোগ, ক্রনিক ডিজিজ। অ্যালোপ্যাথিক সিস্টেমে, কনভেনশনাল মেডিসিন সিস্টেমে ডায়াবেটিস সম্পর্কে একটা কথা আছে, এটা খুব ইম্পর্টেন্ট কথা। এটা ডেপথ এবং এটার এটা কি করতে পারে সেটা বোঝানোর জন্য বলে যে ডায়াবেটিস শুধু মানুষকে প্রেগনেন্ট করতে পারে না, এছাড়া ডায়াবেটিস বডিতে সবকিছু করতে পারে। সো এটা হচ্ছে ডায়াবেটিসের গ্রেভিটি আর কি। এটা ডায়াবেটিস অনেক অনেক ঝামেলার জিনিস। সো প্রথম প্রবলেম হচ্ছে আমরা যারা হোমিওপ্যাথিতে আছি, আমাদের প্রবলেম হচ্ছে আমরা ডায়াবেটিস জিনিসটাকে বুঝি না, এটাকে সুগারের প্রবলেম মনে করি। এটাকে আমরা কিছু ডিফাইন্ড সিমটমের মধ্যে বুঝি, কিন্তু এটা যতটুকু আমরা মনে করি এটার মানে ডেপথ এবং ব্রেথ অনেক বেশি। এবং এরপরে হচ্ছে আমরা ডায়াবেটিস রিলেটেড কমপ্লিকেশনস গুলা বুঝি না। একটা রুগী আসছে, আয়সা বলতেছে যে ওভারওয়েট একটা রুগী আসছে, আয়সা বলতেছে যে আমার তো হাত পা ঝিনঝিন করতেছে, অথবা তার একটা জায়গা কেটে গেছে, পায়ের একটা জায়গা কেটে গেছে, কিন্তু তার পায়ের ওইখানে সে বুঝতে পারে না যে কেটে গেছে। অনেক রুগী আমরা এরকম পাই। এবং আমরা 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 খেয়াল করি না যে আসলে এগুলা ডায়াবেটিস থেকে আসতেছে কিনা, এগুলা আমাদের জানার একটু ইয়েও হয় না। সো এই কারণে আমরা ডায়াবেটিসের আমাদের লাস্ট ক্লাসে আমাদের আতিকুল আলম স্যার ডায়াবেটিসের একটা কেসের প্রেজেন্টেশন দিছেন। এই ক্লাস থেকে আমি ডায়াবেটিসের 2-3 পার্টে আমি ডায়াবেটিসটা করব। আজকে মূল ডায়াবেটিসের যেই জায়গাটা, এটা হচ্ছে প্রাইমারি ডায়াবেটিস সম্পর্কে একটু বলা, তারপরে ডায়াবেটিস আমরা কিভাবে স্ক্রিনিং করব, অ্যাকিউট কমপ্লিকেশন সম্পর্কে বলা, এবং ক্লাস অনেক বড় হয়ে যাবে নতুবা ক্রনিক কমপ্লিকেশন শেষ করে দেওয়া যাইতো। আমরা ডায়াবেটিস নেফ্রোপ্যাথি বা কিডনিতে কি কি কাহিনী হয় এতটুক পর্যন্ত বলে আজকে আমরা শেষ করব। এরপরে 29 তারিখে, সম্ভবত 29 বা 31 তারিখে, মানে আগামী শনিবারে, 31 তারিখে আগামী শনিবারে আমাদের এই ডায়াবেটিস নিয়েই একটা বড় সেশন আছে। এটা ডাক্তার ইমাম তৌফিক স্যারের। উনি দেখাবেন যে বডিতে কিভাবে ডায়াবেটিস কিভাবে বডিতে স্ট্রেস হরমোন তৈরি করে এবং স্ট্রেস হরমোনের ক্ষেত্রে ডায়াবেটিসের ভূমিকা কি। এরপরে আমরা এরপরে আমি আমার যে ক্লাসটা থাকবে ওই ক্লাসটার মধ্যে আমরা মূলত আলোচনা করব যে ডায়াবেটিস থেকে আমরা ইনসুলিন রেজিস্ট্যান্সটা আমাদের ডায়াবেটিসের সময় কখন হয়। সো আতিকুল আলম স্যারের ক্লাস ছিল গত সপ্তাহে, অসাধারণ ক্লাস ছিল, আপনারা অনেকেই ছিলেন এখানকার। এবং এখন থেকে এই ডায়াবেটিসটা আমরা মানে হোমিও স্টাডিতে আমরা কয়েকটা ক্লাসের মাধ্যমে ইনশাআল্লাহ মানে আমরা এই জিনিসটাকে নিয়ে একটু নাড়াচাড়া দিব। কারণ এটা আমি দেখছি যে এটা অনেক বড় প্রবলেম। এটা যারা আমরা বুঝি না তাদের জন্য যে কত বড় প্রবলেম, এটা বলার কোনো ইয়া নাই। সো আমরা শুরু করি। সো প্রবলেম যেটা, এটা হচ্ছে যে এইটা এনসিডি, নন কমিউনিকেবল ডিজিজ, এবং এটা এপিডেমিক লেভেল। এপিডেমিক লেভেল মানে হচ্ছে এটা মহামারী আকারে মানে ছড়াইয়ে গেছে। এপিডেমিক লেভেল মানে হচ্ছে মহামারী আকারে ছড়িয়ে গেছে। আমি একদম আপনাকে এগুলা দেখতেও হবে না, জাস্ট আপনি কথা শুনলেই হবে। আমি এখন আপনাকে একদম স্ট্রেট ফরওয়ার্ড বলি, প্রত্যেকটা দেশে 11 থেকে 13% রোগী ডায়াবেটিক, এটা হচ্ছে রেকর্ডেড। বাংলাদেশে এসে এই সংখ্যাটা আমরা দেখি যে চায়নাতে হচ্ছে 14 কোটি, ইন্ডিয়াতে ওনারা অফিসিয়ালি হচ্ছে 7,42,00,000। আমাদের 2030-এর মধ্যে এটা হয়ে যাবে 64 কোটি, 2045-এ 78 কোটি। কিন্তু বাস্তবে এই সংখ্যাটা আরো অনেক হাই। কেন হাই? কারণ বাংলাদেশে 2.5 কোটি কিডনি ডিজিজের রোগী আছে, এবং 2.5 কোটি কিডনি ডিজিজ মানে হচ্ছে কিডনি ডিজিজ কিন্তু মোস্টলি অ্যাসিমটোম্যাটিক। অ্যাকিউট কিডনি ফেলিউর না হইলে বা এই ধরনের না হইলে 2.5 কোটি কিডনি ডিজিজের রোগী আছে। আপনি 2.5 কোটি কিডনি ডিজিজের মধ্যে আপনি ধরে নেন যে 1,80,00,000 থেকে 2 কোটি রোগী হচ্ছে ডায়াবেটিক কিডনি ডিজিজের রোগী। ঠিক আছে? তার মানে হচ্ছে যে বাংলাদেশে যদি 1,80,00,000 রোগী থাকে কিডনি ডিজিজের, তাহলে অবশ্যই আহ ডায়াবেটিসের যে সংখ্যাটা বাংলাদেশের গভর্নমেন্ট বলতেছেন এটা 1,30,00,000 না, সেই সংখ্যাটা অবশ্যই 3 কোটির কাছাকাছি।
ঠিক আছে, কারণ ডায়াবেটিক কিডনি ডিজিজ ডেভেলপ করতে 6 থেকে 7 বছর সময় লাগে। আনকন্ট্রোল ডায়াবেটিসের ক্ষেত্রে, কন্ট্রোল ডায়াবেটিসের থেকে 15 থেকে 20 বছর সময় লাগে। তাহলে এটা যদি হয়, তাহলে বাংলাদেশে এই যে এই 1,30,00,000 যে ডাটাটা দেওয়া হচ্ছে, এই ডাটাটা আসলে ফ্যাকচুয়াল ডাটা না। ঠিক আছে, সো এটাই হচ্ছে ইন্ডিয়াতে গ্লোবাল বার্ডেন অনেক হাই, ইন্ডিয়াতে, চায়নাতে অনেক বেশি, ইউএস চায়না পাশাপাশি। ইউএস এ সম্ভবত এখন 160 মিলিয়ন, মানে 16 কোটি। চায়না মানে 32 কোটির মধ্যে 16 কোটি, 36 কোটির মধ্যে 16 কোটি। ইয়েতে আমার ইউএসএ তে আমাদের ডায়াবেটিসটা অনেক বেশি হাই, ইন্ডিয়াতে অনেক হাই। ইন্ডিয়ার এই ডাটা ঠিক নেই, কারণ আমাদের এই যে গভর্নমেন্ট গুলা, এই গভর্নমেন্ট গুলা ডাটা গুলা ঠিক দেখায় না, কারণ দেখাইলে এটার পিছনে বাজেট করতে হয়, WHO স্ট্যান্ডার্ড মানতে হয়, এগুলো ব্যাপার আছে। সো প্রথম কথা হচ্ছে, আমাদের যেটা সবচেয়ে বড় হেলথ কনসার্ন, যেখান থেকে আমরা শুরু করব, এটা হচ্ছে আমাদের প্রি ডায়াবেটিক। এখন প্রি ডায়াবেটিক লেভেলে, এই প্রি ডায়াবেটিক লেভেলে যেটা হয়, প্রি ডায়াবেটিক লেভেলে যারা ডায়াবেটিস হয় না কিন্তু হয় হয় করে, এইদের লেভেলে এই টাইপ 2 এবং টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসের রিস্কটা অনেক বেশি থাকে। আরেকটা জিনিস থাকে যে প্রি ডায়াবেটিক লেভেলে অনেক বেশি পরিমাণ সুগার বেড়ে গেলে বা ইনসুলিন ইয়েটা অনেক মানে ইনসুলিন রেজিস্ট্যান্স অনেক বেশি পরিমাণ বেড়ে গেলে ভিতরেই নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ হয়ে রোগী কিন্তু স্ট্রোকের দিকে চলে যায়, রোগী হার্ট ব্লকের দিকে চলে যায়। ডায়াবেটিস কিছু ইয়ে করে না, তখন যখন ওই হার্টের সমস্যার জন্য রোগী গিয়ে হাসপাতালে ঢুকে, তখন একবারে টেস্ট করে দেখা যায় যে রোগীর ডায়াবেটিস আছে। কার্ডিওভাস্কুলার ডিজিজের অনেকটুকু ডায়াবেটিস থেকে আসে। ঠিক আছে, সো এটা হচ্ছে প্রি ডায়াবেটিক লেভেলে। যেহেতু আমাদের অনেক কিছু করার আছে, আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা রোগীদের, আমরা স্ক্রিনিংকে যাব, তখন আমরা আসলে কি করব। এটা বাংলাদেশের ডাটা, বাংলাদেশের ডাটাটা আমার কাছে কখনোই এটাকে মানে ইয়ে মনে হয় নাই, ট্রু মনে হয় নাই। এটা বাংলাদেশের ডাটা, বাংলাদেশের অফিসিয়াল ডাটা, যে আমার 1,30,00,000 লোক নাকি আছে। এটা টু বি ভেরি অনেস্ট, এটা একটা ফার্স। এটা ফার্স, কারণ আমার 2.5 কোটি কিডনি ডিজিজের রোগী আছে। 2.5 কোটি কিডনি ডিজিজের রোগী থাকলে 1,30,00,000 লোক ডায়াবেটিসে ভুগতে পারে না। কিডনি ডিজিজের রোগী মানে নন ডায়াবেটিক কিডনি ডিজিজ এত বড় হইতে পারে না। ঠিক আছে, তার মানে হচ্ছে আমার ডায়াবেটিস মেলাইটাসের রোগী আছে, লেটেন্ট ডায়াবেটিসের রোগী আছে যেটাকে আমরা ইনসিপিয়েন্ট বলি, তারপরে হচ্ছে প্রি ডায়াবেটিক রোগী আছে আমার কাছে 3 কোটির বা 3.5 কোটির কাছাকাছি, নতুবা 1,42,00,000 লোক, সরি 1,30,00,000 লোক আমার ডায়াবেটিক আসতে পারে না। এটা হচ্ছে আমার হিসাব, ম্যাথমেটিক্যাল আপনি যদি ভাবেন আর কি। এখন গ্লোবাল র্যাঙ্কিং এ আমরা এই যে ডাটা, আমার এই ডাটাতেই আমি 8th হাইয়েস্ট নাম্বার অফ দ্য ডায়াবেটিক পেশেন্ট নিয়ে আমি বাংলাদেশে বসে আছি। ঠিক আছে, এবং 2045-এ আমি 7th পজিশনে চলে যাব। ঠিক আছে, এবং আমরা এই জিনিসটা আমাদের ইয়েটা বুঝায়, আমাদের এই যে ডায়াবেটিক ইয়ের রিস্কের ক্লিয়ারিটিটা দেয় আর কি, যে আমরা ডায়াবেটিসটা আমাদের কোথায় চলে গেছে। এবার আসেন ক্লাসিফিকেশনে, বহু ধরনের ক্লাসিফিকেশন আছে, যেগুলা সবচেয়ে বেশি কাজে লাগে আমরা সেটা ইয়া করি। প্রথম হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিসে কি হয়, এটা আমাদের বেটা সেল অটোইমিউনে ডিস্ট্রাকশন হয়, ডিস্ট্রাকশন হয়ে আমাদের বডিতে ইনসুলিন ডিফিসিয়েন্সি বা ইনসুলিনের অভাব তৈরি হয়। সাধারণত চাইল্ডহুডে ইয়ে হয়। প্রেজেন্টেশন কি থাকে, প্রেজেন্টেশন আমরা ডিটেইল বলবো একটু পরে। প্রেজেন্টেশন থাকে হচ্ছে ওয়েট লস থাকে, সাডেন ওয়েট লস থাকে, প্রচুর পরিমাণ প্রস্রাব হয়, এবং আরেকটা জটিল কমপ্লিকেশন যেটা নিয়ে আজকে আমরা কথা বলবো, ডায়াবেটিস কিটো অ্যাসিডোসিস। এই ডায়াবেটিস কিটো অ্যাসিডোসিস হয় এই বাচ্চাদের, স্পেশালি বাচ্চাদের। তো এটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিসের একটা প্রেজেন্টেশন, একটা ইয়া। টাইপ 2 ডায়াবেটিসে আমি একটু আগে আপনাদেরকে বলছি, এই ইনসুলিন রেজিস্ট্যান্স নিয়ে আজকে কথা বলবো না, তাহলে আমরা তালগোল পাকিয়ে ফেলবো, এটা কঠিন সাবজেক্ট। ইনসুলিন রেজিস্ট্যান্স নিয়ে কথা বলতে হলে ইনসুলিন বুঝতে হবে, সেল বুঝতে হবে, রেজিস্ট্যান্স কিভাবে তৈরি হয়, এটা কমপ্লিটলি ডিফারেন্ট সাবজেক্ট। তো ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, আমরা এটা নিয়ে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ কথা বলবো বেঁচে থাকলে। ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে আমাদের বডিতে রিলেটিভ ইনসুলিন ডিফিসিয়েন্সি তৈরি হয়। ঠিক আছে, এটা হয় কাদের মধ্যে, এটা হয় সাধারণত অ্যাডাল্টদের মধ্যে। সাধারণত 28 থেকে শুরু হয়, 28 থেকে এর কাহিনী শুরু হয়।
আমরা প্রচুর এই ম্যাকডোনাল্ডস খাই, আমরা প্রচুর এই ফাস্ট ফুড খাই, ভাত খাই, 3 বেলা করে ভাত খাই, সকালবেলা খাওয়া দাওয়া করি না, উল্টাপাল্টা বহুত কিছু করি। তো এই সমস্ত কারণে হয় আমরা হাঁটি না, সবচেয়ে বড় একটা ইয়ে। ঠিক আছে, তো টাইপ 2 ডায়াবেটিস এটা একটা, এই আরেকটা ইয়া। এরপরে এইটা হচ্ছে কিছু শোনা যাচ্ছে না সিদ্দিক ভাই, তৌরাপা? হ্যালো, শোনা যাচ্ছে স্যার, ক্লিয়ার শোনা যাচ্ছে। ওকে, তাহলে উনার হয়তো মানে বের হয়ে আবার ঢুকতে হবে। এইটা হচ্ছে একটু ঝামেলার জিনিস। এটা হচ্ছে আমরা বলি এলএডিএ, এটা হচ্ছে লেটেন্ট অটোইমিউন ডায়াবেটিস ইন অ্যাডাল্টস। ঠিক আছে, তো এটা স্লোয়ার অনসেট হয়, এটা আস্তে আস্তে হয়, এটা অটোইমিউন ডিস্ট্রাকশন হয়, আমাদের বিটা সেলের অটোইমিউন ডিস্ট্রাকশন হয়। ঠিক আছে, এটাকে আরেকটা ক্লিনিক্যাল ভাষা আছে, এটাকে বলে 1.5 ডায়াবেটিস, টাইপ 1.5 ডায়াবেটিস। ঠিক আছে, 30 বছরের বেশি ইয়েতে হয়। কি ফিচার গুলা কি থাকে এদের, কি ফিচার গুলা থাকে কি, এটা আমরা দেখবো একটু পরে। অটো অ্যান্টিবডিজ গুলা এদের পজিটিভ থাকে যখন আমরা ডায়াগনোসিসে পাঠাই, তার মানে হচ্ছে ওই ইয়ের মতো। আর হচ্ছে যে পেপটাইড লেভেল, সি পেপটাইড লেভেলটা নিচে নেমে যায়, কমে যায়। ঠিক আছে, এই রোগীগুলা সাধারণত ওরাল মেডিসিনে ইনিশিয়ালি রেসপন্স করে এবং তারপরে ইনসুলিন লাগে এদের। ঠিক আছে, এবং আমাদের বাংলাদেশে অনেক রুগী আছে বা বিভিন্ন দেশে যারা কম জানে বা এগুলা ইয়ে করতে পারে না, এরা সাধারণত এটারে টাইপ 2 ডায়াবেটিস হিসাবে ধরে, কিন্তু এটা টাইপ 2 ডায়াবেটিস না। হ্যাঁ, এখন আরো হচ্ছে মনোজেনিক ডায়াবেটিস আছে। এটা আমাদের সাধারণত আমাদের ইয়েতে হয়, এই ইয়ের থেকে হয়, জিনের থেকে হয়, জেনেটিক মিউটেশন থেকে হয়। এখানে কি হয়, এখানে আহ এটার একটা ইয়ে আছে, এটার নাম হচ্ছে মোডি, ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস অফ দ্য ইয়ং। ঠিক আছে, আর হচ্ছে ডানাহিউ সিনড্রোম, ইনসুলিন অ্যাকশন ডিফেক্টস, এই জিনিসটা মনোজেনিক ডায়াবেটিস। আর আরেকটা জিনিস হচ্ছে প্যানক্রিয়াটাইটিস হয়, হোমোক্রেমাটোসিস হয়, এগুলার থেকে যেটা হয় প্যানক্রিয়াটিক ডায়াবেটিস হয়। এটার নাম হচ্ছে এক্সোক্রিন প্যানক্রিয়াস ডিজিজ। এটা হয়, এই ডায়াবেটিসটা হয়, বাংলাদেশেও হয়, 3-4 জন আমি নিজেই দেখছি। এন্ডোক্রাইন সিস্টেমের গ্যাঞ্জামের কারণে কাশিং সিমটম হয়, অ্যাক্রোমিগালি হয়। ঠিক আছে, ড্রাগ কেমিক্যাল ইনডিউস ডায়াবেটিস হয়। ঠিক আছে, যেমন আমরা যদি প্রচুর পরিমাণ ডিপ্রেশনের ড্রাগ খাওয়াই বা এই ধরনের ড্রাগ গুলা খাওয়াই, তখন এটা হয়। ইনফেকশন, কনজেনিটাল রুবেলা, এগুলাতে হয়। জেনেটিক সিনড্রোম, ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোম, এগুলাতে হয়। এগুলাতে ডায়াবেটিস গুলা কিন্তু, এই ডায়াবেটিস কিন্তু বিয়েতে। এখন আরেকটা ডায়াবেটিস হচ্ছে প্রেগনেন্সিতে ডায়াবেটিস আসে। তো ডায়াবেটিস প্রেগনেন্সি, একটা হচ্ছে যে এটা আগেই ছিল অথবা নতুন হয়েছে। ঠিক আছে, আরেকটা হচ্ছে আমরা বলি জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস, জিডিএম। এটা কি হয়, এটা সেকেন্ড ট্রাইমেস্টার, মানে হচ্ছে 6 মান্থ থেকে, অথবা সরি 3rd মান্থ থেকে, অথবা থার্ড ট্রাইমেস্টার, 3rd মান্থ থেকে 6 মান্থ, অথবা থার্ড ট্রাইমেস্টার 6 মান্থ থেকে 9 মান্থস এর মধ্যে এই ডায়াবেটিসটা হয়। ঠিক আছে, যে আমরা ওজিটিটি টেস্ট করি, টেস্টের ব্যাপারে পরে ডিটেইলে আসতেছি, এত চিন্তা কিছু নাই, এটা টেস্ট নিয়ে আমরা আজকে অনেক কথা বলবো। এখন আরেকটা হচ্ছে টাইপ, এটা হচ্ছে কিটোসিস প্রোন ডায়াবেটিস। এখানে কি হয়, এখানে কিটোন ফ্যাক্টর বেড়ে যায়। ঠিক আছে, এখানে মানে কিটোন ফ্যাক্টর বেড়ে যায়। এটা সাধারণত ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিসের মতো এটাই হয়, আমরা ওইটা নিয়ে দেখবো একটু পরে। এটাতে এটা হয়, কিন্তু ডায়াবেটিস কিটো অ্যাসিডোসিসে কি হয়, ওটাতে বি সেল ফাংশনের ঝামেলা হয় বা ইয়ে হয়, কিন্তু এখানে কি হয়, কোনো অটো ইমিউন কোনো ব্যাপার স্যাপার থাকে না। ঠিক আছে, এবং এদেরকে কি করা যায়, এদেরকে অনেক সময় ইনসুলিন বন্ধ করে দেওয়া যায়, এটা চলে যায়, কমে যায়, এই ধরনের কাহিনীগুলো কিন্তু হয়। ঠিক আছে, তাহলে টাইপ 1 এবং টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস যেটা নিয়ে আমরা কথা বলবো, আমরা আস্তে আস্তে টাইপ 2 দিকে যাব। টাইপ 1 এবং টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসের মূল কথা কি, মূল কথা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসের যে কজেশন, এটা ইনসুলিন রেজিস্ট্যান্স। আমরা বলছি, আমরা ইনসুলিন রেজিস্ট্যান্স নিয়ে আগামী ক্লাসে একদম ডিটেলে কথা বলবো, অত্যন্ত টেকনিক্যাল ক্লাস থাকবে সেটা, এই কারণে আজকে সেখানে এটা অ্যাড করি নাই। ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, বিসেল ডিসফাংশন হয়, আমাদের বিএমআই অনেক বেড়ে যায়, ওভারওয়েট হয়ে যাই আমরা। তারপরে হচ্ছে অটোইমিউন মার্কার গুলো আমাদের অ্যাবসেন্ট থাকে, যেটা টাইপ 1-এ অটোইমিউন মার্কার গুলো সাধারণত প্রেজেন্ট থাকে। এইচএল এর লিঙ্কেজ থাকে আমাদের টাইপ 1 ডায়াবেটিসে। টাইপ 2 ডায়াবেটিস সাধারণত জেনেটিক হয়। ঠিক আছে,
ডায়াবেটিস কিটোঅ্যাসিডোসিসের রিস্কটা অনেক বেশি হয় টাইপ 1 ডায়াবেটিসে, টাইপ 2 তে বলতে গেলে হয় না, এবং এটা মূলত একটা লাইফস্টাইল ডিজিজের মতো হয়। তো এটা হচ্ছে টাইপ 1 এবং টাইপ 2 ডায়াবেটিসের পার্থক্য, এটা আপনারা দেখে নিন। এটা ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে টাইপ 1 এর একটা আমরা ডায়াবেটিস যখন আমরা করব, যখন এর মেডিসিন দেখবো, তখন টাইপ 1 একটা সিস্টেমে ধরতে হবে, টাইপ 2 টা আমাদের আরেকটা সিস্টেমে ধরতে হবে। তাহলে কুইক টিপ কি? কুইক টিপ হচ্ছে প্রথমত টাইপ 1 কাদের হবে? যারা ইনসুলিন ডিপেন্ডেন্ট, যারা ইয়ং। টাইপ 1 টা সাধারণত ইয়ং, এই বাচ্চাগুলা থিন হয়, এই রোগীগুলা সাধারণত থিন হয়। টাইপ 2 রোগীগুলা সাধারণত ওভার ওয়েট হয়, ঠিক আছে? হ্যাঁ, এবং এরা সাধারণত অ্যাডাল্ট। এবং জিডিএম ডায়াবেটিস, জেস্টেশনাল ডায়াবেটিস যেটা হয়, এটা প্রেগন্যান্সি রিলেটেড, এটা সাধারণত ডেলিভারির পরে চলে যায়। এই হচ্ছে মোটামুটি ইয়া। এইবার আমরা ডায়াবেটিস এর প্যাথোফিজিওলজি নিয়ে কথা বলি। ডায়াবেটিস 1 টাইপ 1 ডায়াবেটিসের প্যাথোফিজিওলজি নিয়ে কথা বলি। এটা দুইটা প্রসেসে এই ডায়াবেটিসটা তৈরি হয় বডিতে। একটা হচ্ছে মেটাবলিক প্রসেস, সরি অটোইমিউন প্রসেসে এটা তৈরি হয়, সেকেন্ড হচ্ছে মেটাবলিক প্রসেসে এটা তৈরি হয়, ঠিক আছে? তো প্রথম কথা হচ্ছে যখন অটোইমিউন ডিসঅর্ডার হয়, ঠিক আছে, অটোইমিউন প্রসেসে এটা তৈরি হয়, তখন কি করে সে এই এই বি সেলকে সে নিজে নিজে মানে ধ্বংস করে, অ্যাটাক করে, ঠিক আছে? এবং এই যে বি সেল ধ্বংস করে কোথায়? প্যানক্রিয়াসে। এটা হচ্ছে এটার একটা পাথওয়ে, ঠিক আছে? সেখানে সে কি হয়, সেখানে এই যে HLA-DR3, এটা ইন্ডিয়ানদের মধ্যে, মানে আমাদের মধ্যে, আপনাদের ইন্ডিয়ানদের মধ্যে, পাকিস্তানিদের মধ্যে এই এলাকায় বেশি HLA জিন্স, এটা রিস্ক ইনক্রিজ করে, ঠিক আছে? ভাইরাল ইনফেকশন, কোক্সাকি ভাইরাস সবচেয়ে বেশি আসে কই থেকে? যখন আমরা কুকুর বিড়াল পালি, ঠিক আছে? কোক্সাকি বি ভাইরাস, যেটা কুকুর বিড়াল যখন আমরা পালি, ঠিক আছে? কাউ মিল্ক থেকে আসে, এই যে আমরা যে না ফুটিয়া খাই, টক্সিন, এগুলা থেকে আসে, এনভায়রনমেন্টাল ট্রিগার। আর অটোইমিউন অ্যাক্টিভেশন, এটা তো আছে, যেমন আইলেট অ্যান্টিজেন 2, তারপরে হচ্ছে গ্লুটামিক অ্যাসিড, এগুলাতে কিন্তু অটোইমিউন অ্যাক্টিভেশন হয়, এখান থেকে আমাদের এটা আসে আর কি। টাইপ 1 ডায়াবেটিসের মেটাবলিক একটা প্রসেস আছে, যেখান থেকে টাইপ 1 ডায়াবেটিস ট্রিগার করে, অনেক সময় করে, যেখানে আমার গ্লুকোজ আপটেক যেটা আছে এটা কমে যায়। সেল দিয়ে আমার গ্লুকোজ সেল নিতে পারে না, সোজা কথা হচ্ছে সেল রিসেপ্টর বন্ধ হয়ে যায়। একদম মেডিকেল সায়েন্সের কথা যদি বলি, সেল রিসেপ্টর বন্ধ হয়ে যায়, তখন কি হয়? আমাদের হাইপারগ্লাইসেমিয়া হয়, ঠিক আছে? মানে সুগার আমাদের বাইরে যায়। হ্যাঁ, এরপরে কি হয়? লিভারের মধ্যে এই যে লিভার গ্লাইকোজেন ভাঙিয়া ফেলায়, এটা অনেক বাড়তে থাকে। হ্যাঁ, এই আমার ফ্যাটি অ্যাসিড বাড়তে থাকে, ফ্রি ফ্যাটি অ্যাসিড বাড়তে থাকে, এখান থেকে আমার কিটোজেনেসিস হয়, এবং আমার মাসেল ওয়েস্টিং বাড়তে থাকে। এই দেখবেন যে টাইপ 1 ডায়াবেটিসের যে রোগীগুলো আসে, এরা বেশ শুকনা শাকনা আসে, কারণ হচ্ছে মাসেল ওয়েস্টিং হয়। হ্যাঁ, এটা প্রোটিওলাইসিস হয়, মাসেল ওয়েস্টিং হয়। এটা হচ্ছে একটা মেটাবলিক কনসিকুয়েন্সে এটা আমার হচ্ছে। আচ্ছা, এটা রেজাল্ট কি হয়? রোগীগুলা আসলে কি কি নিয়ে আসে? রোগীগুলা সাধারণত প্রচুর পরিমাণে প্রস্রাবের কাহিনী নিয়ে আসে, প্রচুর পরিমাণে পিপাসার কাহিনী নিয়ে আসে, প্রচুর পরিমাণ ওয়েট লস থাকে, এবং ফ্যাটিক থাকে। রোগীগুলো আসলে এই জিনিসগুলো হয় যে প্রচুর পরিমাণে ফ্যাটিক থাকে, ওয়েট লস থাকে, পলিউরিয়া, পলিডিসপিয়া থাকে। এরপর আমার ইনসুলিন রেজিস্ট্যান্স টাইপ 2 আমরা যখন বুঝতে যাব, আমাদের অবশ্যই বুঝতে হবে ইনসুলিন রেজিস্ট্যান্স না বুঝলে আসলে টাইপ 2 ডায়াবেটিস বোঝা এটা একটা বাতুলতা, এটা একটা ফাজলামি। কিন্তু আজকে আমরা ইনসুলিন রেজিস্ট্যান্স নিয়ে কথা বলবো না। ইনসুলিন রেজিস্ট্যান্স নিয়ে কেন কথা বলবো না? কারণ ইনসুলিন রেজিস্ট্যান্স এত বড় সাবজেক্ট যে এটা নিয়ে কথা বললে আমরা ওইটার মধ্যেই হারিয়ে যাব। সো আমরা জাস্ট একটা জিনিস করি, ঠিক আছে? ইনসুলিন রেজিস্ট্যান্স আমরা এক কথায় যদি বলি, যখন কি হয়, বডির যখন মাসেল, ফ্যাট এবং লিভার সেল, এই তিনটা যখন ইনসুলিনকে রেসপন্স করতে পারে না, সহজ কথা হচ্ছে এটা, ঠিক আছে? এবং এই কারণে কি হয়? এই কারণে সেলের যে গ্লুকোজ আপটেক আছে, এইটা মানে খুবই নর্মাল থাকে, ঠিক আছে? এটা খুব কমে যায়, এটা খুবই কমে যায়। এটা যখন কমে যায়, তখনই আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স হয়। ইনসুলিন রেজিস্ট্যান্সের খুব বড় সাইন কি? ইনসুলিন রেজিস্ট্যান্সের খুব বড় সাইন হচ্ছে আমাদের বগলে, আমাদের কাঁধে, আমাদের এই সমস্ত জায়গায় কালো কালো দাগ হওয়া,
ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট সাইন। এটা ইনসুলিন রেজিস্ট্যান্সের কোনো সাইন যদি বডিতে না পাওয়া যায়, এই সাইনটা পাওয়া যায়, যে আমাদের বগলে হয়, আমাদের কাঁধে হয়, কালো 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 দাগ হয়, এটা কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড ইনসুলিন রেজিস্ট্যান্সের সাইন। সো এজ এ হোমিওপ্যাথিতে আপনার জানতে হবে, কারণ হচ্ছে যে ওরা তো ওটা বাড়ি করে নিবে, কিন্তু আপনি হয়তো এটা দেখেই অনেকটুকু আপনি বুঝতে পারবেন আর কি। ঠিক আছে, আরো সাইন আছে, আমরা ইনসুলিন রেজিস্ট্যান্স নিয়ে যখন আগামী সপ্তাহে আগামী ইয়েতে যখন কথা বলবো, তখন আমরা বুঝবো যে ইনসুলিন একটা ভয়ঙ্কর জিনিস। তো প্যাথোফিজিওলজি কি কি থাকে, কাহিনী কি কি থাকে? প্রথম কথা হচ্ছে জেনেটিক প্রিডিসপোজিশন। জেনেটিক প্রিডিসপোজিশনে অনেক বেশি হয়, অবিসিটি হয়, ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি একটা বড় কারণ, হ্যাঁ, ক্রনিক ইনফ্লামেশন থাকে, স্পেশালি স্ট্যাফাইলোকক্কাল স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন গুলো যদি টানা হইতে থাকে, ঠিক আছে, অথবা কোনো কারণে যদি লিভারের মধ্যে লিপিড বেড়ে যায়, মানে লিভার যদি ফ্যাটি হয়ে যায়, অথবা এই এই জিনিসগুলা এই টাইপ 2 ডায়াবেটিসের অনেক বড় কারণ। তো টাইপ 2 ডায়াবেটিসের আমরা বলি অমনিয়াস অক্টেট, আটটা সাইন আছে। ঠিক আছে, টাইপ 2 ডায়াবেটিস মানে এটা এটা 8টা সাইন আছে, এবং এটার একটা সিস্টেমেটিক ইম্প্যাক্ট আছে, গ্লুকোজ টক্সিসিটি এবং সিস্টেমেটিক একটা ইম্প্যাক্ট আছে। কি কি? মাসেল গ্লুকোজ আপটেক করতে পারবে না, ঠিক আছে, কিন্তু লিভার গ্লুকোজ প্রোডাকশন বাড়ায়া দিবে। হ্যাঁ, প্যানক্রিয়াস ইনসুলিন সিক্রেট করতে পারবে না, বেটা সেল প্যানক্রিয়াসের ইয়াগুলা আলফা সেল এটাতে কি করবে, এটাতে এই গ্লুকাজেন সিক্রেশন বাড়ায়া দিবে। হ্যাঁ, ফ্যাট লাইপোসিস বাড়ায়া দিবে, এই লিপিড হয়ে যাবে, লাইপোসিস হয়ে যাবে। ঠিক আছে, কিডনি গ্লুকোজ রিঅ্যাবজর্পশন বাড়ায়া দিবে। ঠিক আছে, ব্রেন ইনসুলিন রেজিস্ট্যান্সের মধ্যে পড়ে যাবে, এবং পেটের এটা কি করবে, এটাও কমে যাবে, ইনক্রিশন এফেক্ট হয়ে যাবে, মানে জিএলপি-1 এটা কমে যাবে। সো এটা হচ্ছে সিস্টেমেটিক প্রবলেম হয় যখন ডায়াবেটিস টাইপ 2 ডায়াবেটিস আমাদেরকে ধরে বসে আর কি। ঠিক আছে, এখন আসেন, যখন আমাদের এই টাইপ 2 ডায়াবেটিস টানা থাকে, যে লম্বা সময় ধরে থাকতেছে আর কি, তখন আমাদের কি কি প্রবলেম হয়? এটা ভয়ঙ্কর জিনিস। আমি প্রথমেই যে কথাটা বলছি, যে রাদার দেন প্রেগন্যান্সি, ডায়াবেটিস যে কোনো ধরনের জটিলতা তৈরি করতে পারে। এটা কনভেনশনাল মেডিসিনের কথা। তো সবচেয়ে বেশি যেটা করে, এটা হচ্ছে নেফ্রোপ্যাথি করে, যেটা নিয়ে আজকে আমরা কিছুটা ডিটেইলেই কথা বলবো। রেটিনোপ্যাথি করে, নিউরোপ্যাথি করে, এগুলা করে। নিউরোপ্যাথি মানে হচ্ছে ডায়াবেটিক নিউরোপ্যাথি, এই যে আমাদের পায়ের মধ্যে গ্যাংগ্রিন হয়, আমরা পায়ের মধ্যে মশার কামড় টের পাই না, এগুলা। রেটিনোপ্যাথি, চোখের মধ্যে বহুত সমস্যা হয়, ইনফ্যাক্ট চোখ পরে এক সময় চোখে ব্লাড চলে আসে, চোখের বিয়াগুলা ফেটে যায়। নেফ্রোপ্যাথি, কিডনি ডিজিজ তো অসংখ্য। এরপরে কি হয়? ম্যাক্রোভ্যাসকুলার ড্যামেজ হয়, স্ট্রোক হয়ে যায় আমাদের, এইচএসএস এ বিশেষ করে হয়, এইচএসএস আমরা আজকে দেখবো পুরাটা। স্ট্রোক হয়ে যায়, সিএডি হয়ে যায়, করোনারি আর্টারি ডিজিজ হয়ে যায়, হার্ট ডিজিজ হয়ে যায়। ঠিক আছে, আমাদের অক্সিডেটিভ স্ট্রেস বেড়ে যায়। এই অক্সিডেটিভ স্ট্রেস নিয়ে আজকে আমি কথা বলবো না। 31 তারিখে যখন কর্টিসন পড়াবেন স্যার, তখন উনি বলবেন, আমি এটা উনার জন্য রাইখা দিলাম। আজকেও আমরা কথা বলছি অক্সিডেটিভ স্ট্রেসটা, তখন উনি আপনাদেরকে বুঝাই দিবেন। কারণ অক্সিডেটিভ স্ট্রেস আসলে কর্টিসন, বডিতে কর্টিসনের বেড়ে যাওয়া, এগুলোর সাথে সরাসরি জড়িত। তো অক্সিডেটিভ, আমার কথা বলে লাভ নেই, এটা ওই টপিকে চলে যাক। ইনক্রিজড ইনফ্লামেশন, প্রচুর পরিমাণ ইনফ্লামেশন তৈরি হয়, এটা হচ্ছে হাইপারগ্লাইসেমিয়া, ক্রনিক হাইপারগ্লাইসেমিয়ার এটা হচ্ছে ইফেক্ট। এই কারণে আমরা যদি না পারি, ঠিক আছে, আমরা যেটা করব, আমরা বলবো যে না, আপনি অ্যালোপ্যাথিক ওষুধ খান, কিছু করার নেই, যদি আমি না পারি, কারণ এটা ভয়ঙ্কর জিনিস। ঠিক আছে, তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স হইলে কি হয়? ইনসুলিন রেজিস্ট্যান্স হইলে কি কনসিকুয়েন্স হয়? আমার ব্লাড সুগার বাইরে যাচ্ছে। ঠিক আছে, বেটা সেল যদি আমার ডিসফাংশন হয়, তখন আমার ইনসুলিন কমে যাচ্ছে, তখন আমার হাইপারগ্লাইসেমিয়া তৈরি হচ্ছে। লাইপোটক্সিসিটি এন্ড ইনফ্লামেশন হইলে আমার বেটা সেল অ্যাক্সিলারেটেড ভাবে ডেথ হচ্ছে, অনেক বেশি মারা যাচ্ছে। আর গ্লুকোটক্সিসিটি হইলে আমার কি হচ্ছে? আমার ইনসুলিন রেজিস্ট্যান্স আরো খারাপের দিকে যাচ্ছে এবং সিক্রেশন কমে যাচ্ছে। এটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিসের আসলে কনসিকুয়েন্স। ঠিক আছে, এখন আমরা ক্লিনিক্যাল প্রেজেন্টেশনে যাই, সেকেন্ড পার্ট অফ দ্য লেকচার, ক্লিনিক্যাল প্রেজেন্টেশনে যাই। এটা হচ্ছে টাইপ 1 এবং টাইপ 2 ডায়াবেটিস মেলিটাসের ক্লিনিক্যাল প্রেজেন্টেশন। আর প্রি ডায়াবেটিস, সো প্রি ডায়াবেটিক আমরা আগেই বলছি যে প্রি ডায়াবেটিক লেভেলটা কি, এটা হচ্ছে যে নরমাল গ্লুকোজ টলারেন্স যেটা থাকে, আমার যেটা ডায়াবেটিসের নরমাল রেটিং, সেখান থেকে বেশি থাকে, কিন্তু ডায়াবেটিকের যে রেটিংটা থাকে 6.5, সেখান থেকে আমার কম থাকে।
ঠিক আছে, তার মানে হচ্ছে ধরেন 6.3 আইসা বসে আছে, 6.5ও হয় না, 5.5এও যায় না, নিচেও যায় না, উপরেও যায় না, এটাকে আমরা বলি প্রি ডায়াবেটিক। এটা কিন্তু ভয়ঙ্কর জিনিস হইতে পারে। এটা কেন হয়? এটা একটা হচ্ছে যে আমরা বলি ফাস্টিং গ্লুকোজ। ফাস্টিং গ্লুকোজ কি হয়? ইম্পেয়ার্ড হয়। এটা নামটা মনে রাখবেন, এটা এই টার্মে লেখা হয়, পুরাটা লেখা হয় না। এটার নাম হচ্ছে আইএফজি, ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ। যখন ফাস্টিং গ্লুকোজ বেশি আসে কিন্তু ডায়াবেটিস ইন্ডিকেট করার মতো ফাস্টিং গ্লুকোজ আসে না। ঠিক আছে, এবং যখন গ্লুকোজ টলারেন্ট টেস্ট করা হয়, ওজিটিটি করা হয়, তখন কি হয়? তখন এই কাহিনী হয়। তখন যেটা হয় এটা হচ্ছে যে ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স হয়, মানে ওইখানেও এই গ্লুকোজ টলারেন্সে ওইটা বেশি আসবে কিন্তু ডায়াবেটিসের কাছাকাছি আসবে না, মানে ডাক্তার একটু ইয়াতে পড়ে যাবে যে আসলে এটাই হচ্ছে প্রি ডায়াবেটিকের ফিচার। আর HbA1c, ঠিক আছে, হিমোগ্লোবিন A1c 3 মাস পর পর আমরা যেটা আমাদের যেটা প্লাজমা চেঞ্জ হওয়ার কারণে যেটা ইয়ে হয়, আমাদের প্লাজমা থেকে নেওয়া হয়। তো এটা কি হয় যে 6.4 পর্যন্ত, খেয়াল করেন 6.4 পর্যন্ত, এখানে 5.7 থেকে 6 আগেও যায় না পিছনেও যায় না। এটা হচ্ছে আমরা বলি এটা প্রি ডায়াবেটিক ইয়া। মোস্ট অফ দ্য টাইম অ্যাসিম্পটোমেটিক থাকে, মোস্ট অফ দ্য টাইম, মানে এটা রুটিন স্ক্রিনিং এ সাধারণত দেখা যায়। ঠিক আছে, এবং এই প্রি ডায়াবেটিক অথবা এদের সাবটেল নন স্পেসিফিক কিছু সিমটমস থাকে, যেমন ধরেন সাধারণ একটু একটু হালকা একটু ফ্যাটিক থাকে, একটু হালকা দুর্বলতা থাকে। ঠিক আছে, এরা চাইলেও ওয়েট লুজ করতে পারে না। ঠিক আছে, অনেক রুগী এসে আমাদেরকে বলেন না যে আমার ওয়েট লুজ হয় না কেন, চাইলেও ওয়েট লুজ হয় না। ওয়েট লুজ হয় না, খুব একটা বেশি কিছু চিন্তা করার দরকার নেই। যখনই কেউ বলবে আমার ওয়েট লুজ হয় না কেন, থিঙ্ক অফ হিজ এন্ডোক্রাইন সিস্টেম এন্ড থিঙ্ক অফ হিজ ইনসুলিন রেজিস্ট্যান্স। ঠিক আছে, যে কোনো রুগী আপনার কাছে আইসা যদি বলে যে আমি চাইতেছি আমার ওয়েট লুজ হয় না কেন, থিঙ্ক অফ হিজ এন্ডোক্রাইন সিস্টেম, থিঙ্ক অফ হিজ ইনসুলিন রেজিস্ট্যান্স। এই দুইটা যখন আপনি দেখবেন যে এই দুইটার মধ্যে গ্যাঞ্জাম, কোনোটার মধ্যে না কোনোটার মধ্যে গ্যাঞ্জাম পাবেনি আপনি। এরপরে হচ্ছে যে এই ভাত খাওয়ার পরে একটু ভারী খাবার খাওয়ার পরে একটু ঘুম ঘুম লাগে, হ্যাঁ, রিকারেন্ট স্কিন ইনফেকশন হতে থাকে, এটা আমরা খুব বেশি পাই, যেমন ফোড়া হয়। ঠিক আছে, বা স্কিনে কোনো জায়গায় একটা ইনফেকশন এলো, একটা হারপিস হইলো বা কিছু হারপিস হইলো, কিন্তু ওইখান থেকে ওইটা ঠিক হচ্ছে না। আর ওই যে আপনাদেরকে বলছি যে আমাদের ঘাড়ে বগলে বিভিন্ন জায়গায় শরীরের যেগুলো জয়েন্ট আছে ওইখানে কালো 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 হয়ে যায়। ঠিক আছে, ওইটা ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে আসে, কারণ ডায়াবেটিস তো বেসিক কথা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স ছাড়া সম্ভব না। ঠিক আছে, তো এগুলা কিন্তু আমাদের আসে। এখন আমরা অ্যাডাল্টদের মধ্যে কিভাবে স্ক্রিনিং করব, এখান থেকে খুব ইম্পর্টেন্ট। আমরা অ্যাডাল্টদের মধ্যে কিভাবে ইয়ে করব, যদি বিএমআই আমরা 23 বেশি পাই, ঠিক আছে, এবং বিএমআই 23 সহ আমরা যদি দেখি তার বাবা মায়ের ডায়াবেটিস ছিল, বাবা অথবা মায়ের ডায়াবেটিস ছিল, এই মহিলা প্রেগনেন্সির সময় এই মহিলার জিস্টেশনাল ডায়াবেটিস ছিল, ঠিক আছে, এই মহিলার হাইপার টেনশন আছে, এর ট্রাইগ্লিসারাইড লেভেল 250-র বেশি, এবং এইচডিএল বেশি, এইচডিএল কম, সরি এইচডিএল কম। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যদি রোগীর থাকে অবশ্যই রোগীকে ডায়াবেটিস স্ক্রিনিং করে নিতে হয়। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ অধিকাংশ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের সাথে, ঠিক আছে, এই এই ইনসুলিন রেজিস্ট্যান্স অঙ্গাঙ্গি ভাবে জড়িত। ঠিক আছে, এবং যদি তার সিডেন্টারি লাইফস্টাইল থাকে, তাহলে এগুলো হচ্ছে আমার, এগুলা দেখলে আমি টেস্ট করতে দিব। কেমন? এটা হচ্ছে আমার অ্যাডাল্টদের মধ্যে। এখন চিলড্রেনদের মধ্যে যদি আমি ওই ইয়া পাই, হাইপোলিপিডিমিয়া পাই বা পাই, হাইপারলিপিডিমিয়া পাই, অনেক বেশি পরিমাণ পিপাসা, অনেক বেশি পরিমাণ প্রস্রাব, এই সমস্ত যদি পাই, ঠিক আছে, 10 বছরের এদিকে এদিকে ওদিকে হইলে, ঠিক আছে, যদি আমি দেখি তার বাবা মার ডায়াবেটিস আছে বা দোনো প্যারেন্টসের ডায়াবেটিস আছে, দোনো প্যারেন্টসের ডায়াবেটিস থাকলে আপনি অলমোস্ট লিখে দিতে পারেন যে ওই বাচ্চারও ডায়াবেটিস থাকবে। ঠিক আছে, ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে টাইপ 2 ডায়াবেটিসের, ঠিক আছে, অথবা ইনসুলিন রেজিস্ট্যান্স যেটা হচ্ছে পিসিওএস যদি থাকে, বা এই যে দাগগুলা যদি থাকে, হাইপারটেনশন যদি থাকে, ডিসলিপিডিমিয়া যদি থাকে, আপনি অবশ্যই তাকে ডায়াবেটিস টেস্টিং এ পাঠাবেন। ঠিক আছে, হ্যাঁ, এবং যদি আমার পলিইউরিয়া, পলিডিসপিয়া এবং ওয়েট লস, এই তিনটা জিনিস যদি একসাথে থাকে তাহলে কিন্তু আমি অবশ্যই তাকে ডায়াবেটিস টেস্টিং এ পাঠাবো, কারণ ডায়াবেটিস
হোমিওপ্যাথি ওষুধ, অ্যালোপ্যাথি ওষুধ কোনোটারই কাজ করতে দেয় না। ডায়াবেটিস বডিতে এমন কন্ডিশন তৈরি করে, ডায়াবেটিস অনেক ওষুধ কাজ করতে দেয় না, অনেক হোমিওপ্যাথি, এগুলো আমরা নিজেরা দিয়ে দিয়ে দেখছি, কাজ করতে দেয় না। বডিতে এমন একটা লক লাগায় রাখে, এটা মানে যারা এগুলো নিয়ে কাজ করছেন এগুলা তারা জানেন যে এগুলা কত কঠিন। সো আমার কিন্তু ডায়াবেটিস কন্ট্রোল রাখতে হবে, গ্যাংরিং এ কাজ করতে দিবে না আপনাকে, গ্যাংরিং এ কাজ করতে দিবে না আপনার, স্পেশালি যদি রুগীর যদি হার্ট ব্লক থাকে, হার্ট ব্লক যদি যে সমস্ত রুগীর থাকে এদেরকে আপনি কোনো হোমিওপ্যাথি ওষুধ দিয়ে কিচ্ছু করতে পারবেন না আনটিল এন্ড আনলেস আপনার তার ডায়াবেটিস কন্ট্রোল থাকতেছে। সো ইউ নিড টু মানে নো তার ডায়াবেটিস কত আছে। ঠিক আছে, তো বাচ্চাদের ইনসুলিন রেজিস্ট্যান্স নিয়ে বারবার কথা বলতেছি, আগামী বার এটা নিয়ে ব্যাপকভাবে কথা বলবো। ঠিক আছে, বাচ্চাদের যেটা হয়, বাচ্চা মেয়েদের এই যে পিসিওএস হয়, এই জয়েন্টে বিভিন্ন জায়গায় কালো কালো দাগ চলে আসে, হাইপার টেনশন হয়, অনেক বাচ্চা হাইপার টেনশনের মধ্যে দিয়ে এখন আসে, এই লিপিড বাইরে যায়, লিপিড বাইরে যায়, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস বাচ্চাদের জন্য, বাচ্চাদের এটা হয়। আর ফ্যামিলি হিস্ট্রিতে তো যদি থাকে তাহলে তো আপনি ধরে নিতে পারেন, বাবা মার থাকলে তো কোনো সন্দেহই রাখা উচিত না আসলে। ঠিক আছে, সো এখন যেটা হচ্ছে যে অ্যাসিমটোমেটিক ভার্সেস সিমটোমেটিক ডায়াবেটিসের একটা এটা অ্যাসিমটোমেটিক প্রেজেন্টেশনটা সাধারণত টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসের মধ্যে আমরা সাধারণত বেশি পাই। ঠিক আছে, টাইপ 2 ইয়াতে পাই আমরা যদি HbA1c করি অথবা ফাস্টিং গ্লুকোজ করি। ঠিক আছে, আর তখন এটা হয়। আর টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস কখনোই ওইটা হয় না, অ্যাসিমটোমেটিক সাধারণত হয় না, এটা খুব অ্যাকিউট হয় এবং ওই রুগী ওয়েস্টিং এই রুগী সাইজ হয়ে যায় এত মানে, আর ওই এত রুগী আপনি টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস খুব কম অ্যাসিমটোমেটিক পাবেন। ঠিক আছে, তাইলে ক্লাসিক্যাল সিমটম কি, আমার টাইপ 1 এ পলিউরিয়া হবে, প্রচুর পরিমাণ ইউরিন চলে যাবে, প্রচুর পরিমাণ পেশাব লাগবে, প্রচুর পরিমাণ ক্ষুধা লাগবে, ভয়াবহ রকম ভাবে ওয়েট কমবে, রোগী সাংঘাতিক রকম উইক থাকবে, রোগী সাংঘাতিক রকম উইক থাকবে। এরপরে আমার টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসে আমার কিছু নন স্পেসিফিক সিমটম আছে, এগুলো আমি আগেও বলছি এখনো বলে যাই যেহেতু জিনিসটা আমরা সিস্টেমেটিক করতেছি। আমার ফ্যাটিক, রিকারেন্ট ইউটিআই, রিকারেন্ট স্কিন ইনফেকশন, ইউটিআই খুব বেশি হয়। ঠিক আছে, তারপরে এই যে আমাদের যে এই ভালভা, মহিলাদের যে ভালভায় যে চুলকানি, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে ইনফার্টিলিটি হয়ে যায়, হ্যাঁ, স্পেশালি সেকেন্ডারি ইনফার্টিলিটি খুব কমন টাইপ 2 ইয়াতে নন স্পেসিফিক সিমটমের মধ্যে। আর ওই যে হয় না, হিলিং হয় না, যে কোনো কাইটা গেছে ছড়ে গেছে, এগুলা কিন্তু হিলিং হয় না। ঠিক আছে, আর টাইপ 2 কমপ্লিকেশন কি, টাইপ 2 কমপ্লিকেশন ভয়ঙ্কর, ভয়ঙ্কর এবং ভয়ঙ্কর। টাইপ 2 কমপ্লিকেশন বললে শেষ করা যাবে না, এত কমপ্লিকেশন, যে অঙ্গে হাত দিবেন সেই অঙ্গে কমপ্লিকেশন। নিউরোপ্যাথি হয়, এই শরীরের মধ্যে ঝিনঝিন করে, শরীর জ্বলে, শরীর নাম হয়ে যায়। ঠিক আছে, রেটিনোপ্যাথি হয়, ভীষণ চোখ নষ্ট হয়ে যায়। নেফ্রোপ্যাথি হয়, কিডনি ধ্বংস হয়ে যায়। কার্ডিওভাস্কুলার ইস্যু হয়, রোগীর প্রচুর পরিমাণ ডায়াবেটিসের রোগী আছে হার্ট অ্যাটাক করে। এবং সবচেয়ে দুঃখের কথা কি জানেন, সবচেয়ে দুঃখের কথা হচ্ছে ডায়াবেটিসের নামনেসটা, এই যে আপনাকে বলতেছে না নিউরোপ্যাথি নামনেস, ডায়াবেটিসের নামনেসটা এত বেশি, যাদের ডেভেলপ করে গেছে, যারা আনকন্ট্রোলড অবস্থায় আছে, ডায়াবেটিসের নামনেস এত বেশি, অধিকাংশ ডায়াবেটিসের পেশেন্ট বুঝে না যে তার হার্ট অ্যাটাক হচ্ছে, কিন্তু এমআই এর ব্যথা কিন্তু অনেক। ঠিক আছে, যেমন যারা 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 হয়, যারা ঘুমের মধ্যে মারা যায়, 95% হচ্ছে ডায়াবেটিসের পেশেন্ট। এবং এরা বুঝে না, এরা 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 বুঝতে পারে না যে আমি মানে আমার হার্ট অ্যাটাক হচ্ছে। এটা হচ্ছে ডায়াবেটিস নিউরোপ্যাথির একটা বিরাট দিক, ভয়ঙ্কর কার্ডিওভাস্কুলার ইস্যু। ঠিক আছে, তো আমরা ডায়াবেটিস টাইপ 1 ডায়াবেটিসে আমরা কি টেস্ট করব, HbA1c টেস্ট করব না, আমরা ওখানে প্লাজমা গ্লুকোজ নামে একটা টেস্ট আছে, প্লাজমা গ্লুকোজ, এটা আমরা টেস্ট করব। ঠিক আছে, প্লাজমা গ্লুকোজ টেস্ট করব। ঠিক আছে, এবং আমরা পাবো হচ্ছে হাইপারগ্লাইসেমিয়ার পাবো না, ফিচার গুলা পাবো, এটা হচ্ছে ইয়েতে। আর এরপরে আমরা এর কিছু অটো অ্যান্টিবডি টেস্ট করব, স্পেশালি ICA, IAA, GAD,
এই তিনটা টেস্ট আমরা করব। আইলেট সেল অটো অ্যান্টিবডিজ, ইনসুলিন অটো অ্যান্টিবডি আর গ্লুটামিক অ্যাসিড এর অটো অ্যান্টিবডি, এই তিনটা টেস্ট আমরা কমপক্ষে করব, করে আমরা কনফার্ম হব যে এর টাইপ 1 আছে। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ অ্যান্টিবডি টেস্ট না করলে আমরা বুঝতে পারবো না যে এটা আসলে অটো ইমিউন সিস্টেম থেকে আসতেছে কিনা। ঠিক আছে। আচ্ছা, প্রি ডায়াবেটিকদের এবং ডায়াবেটিক মেলিটাস আলোদেরকে আমরা কি করব? আমরা প্রথম যেটা করব, আমাদের মনে রাখতে হবে ডায়াবেটিসের গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট হচ্ছে একটা, এটা হচ্ছে ওরাল গ্লুকোজ টলারেন্ট টেস্ট। গ্লুকোজ খাওয়াই দিবে, তারপরে 2 ঘন্টা করবে, তারপরে করবে, টেস্ট করবে, গ্লুকোজ খাওয়া দিবে, টেস্ট করবে, তারপরে 2 ঘন্টা যাবে, তারপরে আবার টেস্ট করবে। ওজিটিটি বলি আমরা, প্রেগন্যান্সিতে এটা করা হয়, সব জায়গায় এটা করা হয়। আর ফাস্টিং প্লাজমা গ্লুকোজ অনেকে করে। খুবই রিলায়েবল টেস্ট হচ্ছে HbA1c, এটা করতে হয় কারণ 3 মাসের দেখতে হয়। বাইরের দেশগুলাতে এটা এটা সবসময় করে। ঠিক আছে। আর যদি হঠাৎ করে রুগী নিয়ে হাসপাতালে গেলেন, ডাক্তার জানে না, আপনি কোনো মেডিকেল হিস্ট্রি দিতে পারতেছেন না, তখন কি করবে? সে তখন র্যান্ডম গ্লুকোজ করবে, আরপিজি করবে, করে সে দেখবে তার ডায়াবেটিস আছে কিনা। তারপরের দিন সকালে লাগলে সে এই সমস্ত করবে বা HbA1c সে করবে। ঠিক আছে, তাহলে আমার এটা নর্মাল, এটা আপনারা দেখা নিয়ে, নর্মালটা হচ্ছে আমার 6.1 এর কাছাকাছি, সরি, হ্যাঁ, নর্মালটা হচ্ছে আমার 6.1 এর কাছাকাছি। এবং এখানে দেখেন, এখানে আরেকটা ডেটা দেওয়া আছে, এটা হচ্ছে IFG। ঠিক আছে, তাহলে ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ যখন হবে তখন এটা 6.1 থেকে 6.9 এ যাবে ফাস্টিং গ্লুকোজ, আর 2 আওয়ারের পরে 7.8 এর নিচে থাকবে। হ্যাঁ, এই তারপরে হচ্ছে IGT আছে, তারপরে হচ্ছে আমার IGT আছে, ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স। সো ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স আমার উল্টাপাল্টা থাকবে, মানে ডায়াবেটিসের কাছাকাছি থাকবে, কাছাকাছি হবে না, ডায়াবেটিস হবে না এটা। আর ডায়াবেটিস তো আমরা জানি যে এখানে আমার 7 থাকতে হবে আর ওইখানে আমার 11 এর কাছাকাছি থাকতে হবে, তাইলে আমার ডায়াবেটিস ওরা অফিসিয়ালি বলবে। তো এটা হচ্ছে কাহিনী আর কি, এটা হচ্ছে মূল কাহিনী। এখন আমরা যাই হচ্ছে ফাস্টিং প্লাজমা গ্লুকোজ। ফাস্টিং প্লাজমা গ্লুকোজ এটা কি? এটা হচ্ছে আপনাকে খাওয়ানোর 8 ঘন্টা পরে যদি আপনার প্লাজমা গ্লুকোজ টেস্ট করা হয় তখন এটা ফাস্টিং প্লাজমা গ্লুকোজ। এবং ফাস্টিং প্লাজমা গ্লুকোজের মধ্যে আমার যদি ডায়াবেটিস থাকতে হয় তাহলে 7 এর বেশি আমার পাইতে হবে। কিন্তু ফাস্টিং প্লাজমা গ্লুকোজ কনক্লুসিভ টেস্ট না, প্রবলেমটা হচ্ছে এটা। ফাস্টিং প্লাজমা গ্লুকোজের সাথে HbA1c লাগে। ঠিক আছে, এটা একটা। সেকেন্ড হচ্ছে, এটা হচ্ছে আমার গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট, এটা আমার 3 মাসের এভারেজ গ্লুকোজ নেয়, ব্লাডের থেকে প্লাজমা বাইর করে, প্লাজমার থেকে ভিতরে গ্লুকোজ থাকে, সেই গ্লুকোজটাই না গ্লুকোজ এরিয়া দেখে সেটা করে। এটা ফাস্টিং দরকার হয় না, এটারও সেম জিনিস, এটা গোল্ড স্ট্যান্ডার্ড আমার এই HbA1c। আর হচ্ছে বিপদে পড়লে ফুসফাস করে রুগীর বুকে ব্যথা করতেছে, হাসপাতালে গেছে, এরা কি করবে? তখন তাড়াতাড়িও পাওয়া যায় রিপোর্টটা, তো তখন ওরা কি করে? তখন ওরা র্যান্ডম করে। ঠিক আছে, এবং এটা অবশ্যই ফাস্টিং প্লাজমা গ্লুকোজ এবং HbA1c এগুলোর সাথে কিন্তু এটা রাখতে হবে। এগুলা, এই দুইটা রিপোর্ট না থাকলে কনক্লুসিভ হলো না। টেস্টের কনক্লুসিভনেস অত্যন্ত ইম্পর্টেন্ট, স্পেশালি আপনি যদি তাকে অ্যালোপ্যাথিক মেডিকেশন দিতে চান। ঠিক আছে, আচ্ছা, তাহলে টেস্টিং এর কি টেকঅ্যাওয়েজ গুলা কি? প্রথম কথা হচ্ছে ওজিটিটি আমার গোল্ড স্ট্যান্ডার্ড, যেটা আমি ওই যে গ্লুকোজ খাওয়াইয়া করতেছি। ঠিক আছে, ফাস্টিং প্লাজমা গ্লুকোজ এটা 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 খুব ভালো, কিন্তু এটা হচ্ছে আমাকে বলে না যে আমি যখন খাইছি, খাওয়ার পরে আমার গ্লাইসেমিক লেভেলটা কত। HbA1c খুবই কনভেনিয়েন্ট, খুবই ইম্পর্টেন্ট এবং কনটেক্সট ডিপেন্ডেন্ট। আর এই র্যাপিডটা তো আমরা জানি, এটা হচ্ছে যে আর্জেন্ট ডায়াগনোসিসে এটা আমার কাজে লাগে আর কি। ঠিক আছে, এবার আমরা কমপ্লিকেশনের মধ্যে চলে আসছি। প্রথম হচ্ছে আমার অ্যাকিউটে কি কি সমস্যা হয়, অ্যাকিউট ডায়াবেটিস থাকলে রোগীর কি কি সমস্যা হয়, বা ডায়াবেটিস রোগী অ্যাকিউট কি কি রোগ হতে পারে ডায়াবেটিস রিলেটেড। সো প্রথম হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া হয়, ঠাস কইরা ব্লাড সুগারের লেভেল পড়ে যায়, ঠাস কইরা ব্লাড সুগার নেমে যায়। বাচ্চাদের হয়, বয়স্কদেরও হয়। ঠিক আছে, এবং
মূলত আরেকটা গ্রুপ খুব ইম্পর্টেন্ট, এটা এখানে হয়তো লেখা নাই, কিন্তু আরেকটা গ্রুপ খুব ইম্পর্টেন্ট যাদের লম্বা সময় ধরে ডায়াবেটিস থাকে এবং যাদের ডায়াবেটিক নিউরোপ্যাথি থাকে, তাদের দেখবেন তারা খিদা লাগলে কাঁপতে থাকে, ডায়াবেটিক খাওয়ার সময় হইলে তাদের মাথা ঘুরায়, খাওয়া না দিলে তারা মাথা ঘুরে পড়ে যায়, বডি কাঁপে, অথবা হঠাৎ করে রাত্রেবেলা হয়েছে তাদের বডি কাঁপে, এগুলা কিন্তু হয়। ঠিক আছে, হাইপোগ্লাইসিমিয়ার ডায়াগনস্টিক ক্রাইটেরিয়াতে তিনটা জিনিস, এটাকে হুইপল ট্রায়াড বলে, তিনটা জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে এই হাইপোগ্লাইসিমিয়ার সিমটম থাকবে, প্লাজমা গ্লুকোজ ডায়াবেটিসের 3-এর নিচে নাইমা যাবে, ঠিক আছে, এবং মিষ্টি কোনো কিছু দেওয়ার সাথে সাথে রোগী ঠিক হয়ে যাবে। ঠিক আছে, লাইক 5 মিনিটস টু 10 মিনিটস এর মধ্যে রোগী ঠিক হয়ে যাবে। হাই গ্লাইসেমিক ইন্ডেক্স যেগুলো, যেমন চিনি আছে, খেজুর দিলে হবে না, কিন্তু খেজুর দিলে দেরি হবে, খেজুরের গ্লাইসেমিক ইন্ডেক্স লো। হ্যাঁ, হাই গ্লাইসেমিক ইন্ডেক্স যেগুলো আছে সেগুলো যদি দেন, এর সাথে সাথে রোগীর দেখবেন 4-5 মিনিটের মধ্যে ওই রোগী ব্যাক করে চলে আসতেছে। তাহলে এটা হচ্ছে আপনার এটা হচ্ছে ডায়াগনস্টিক হুইপল ট্রায়াড বলি আমরা। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবেন যে আমার কি হচ্ছে সিমটম অফ হাইপোগ্লাইসেমিয়া, তারপরে লো প্লাজমা গ্লুকোজ, আমার ডায়াবেটিস নেমে গেছে, বলে স্যার আমার ডায়াবেটিস 3-এ চলে আসছিল, 2.5-তে চলে আসছিল, তারপরে কি বলে, তারপরে হচ্ছে এই চিনি খাওয়ানোর সাথে সাথে রোগী ব্যাক করে চলে আসবে। এটা হচ্ছে এই তিনটা সিমটম হচ্ছে হাইপোগ্লাইসেমিয়ার সিমটম। হাইপোগ্লাইসেমিয়া হইলে যেটা হয় এটা হচ্ছে যে যখন ব্রেন যখন গ্লুকোজ পায় হাইপোগ্লাইসেমিয়াতে, সেটা এক ধরনের সিমটম দেয়। আর ব্রেন যখন গ্লুকোজ পায় না, কিন্তু বডি যখন গ্লুকোজ পায় তখন আরেক ধরনের সিমটম। বডিতে যখন প্রবলেম হয় তখন যেটা হয়, রোগীর প্রচুর পরিমাণে সোয়েটিং হয় এবং রোগীর প্রচুর পরিমাণে খিদা লাগে, হাত পা ঝিনঝিন করে, একদম রীতিমতো ঝিনঝিন করে, এবং রোগীর হার্টবিট বেড়ে যায়। এটা যখন বডিলি, যখন আপনি দেখবেন যে বডি থেকে এই সিমটম আসতেছে, তখন এই জিনিসটা হয়। আর আরো ডিপে যখন এই হাইপোগ্লাইসেমিয়া, যখন ব্রেন সুগার পায় না, তখন যেটা দেখবেন যে এটাতে রুগী মনে হয় যে রুগী ঘুরে পড়ে যাবে। হ্যাঁ, রুগীর কনফিউশন তৈরি হয়, রুগীর চোখের সমস্যা হয়ে যায়, রুগী দেখতে পায় না, বা রুগী মানে উল্টাপাল্টা দেখে, ঝাপসা দেখে, রুগী বেশি দেখে, ডাবল দেখে, এই ধরনের কাহিনী দেখবেন। আর মোস্ট অফ দা টাইম হাইপোগ্লাইসেমিয়া কন্ট্রোল করা না গেলে রুগীরা আসলে পড়ে যায়, এবং পড়ে গিয়ে এরা কোমাতে চলে যায়। যদি মানে ব্রেন যদি লম্বা সময়, কারণ ব্রেন কিন্তু পুরাটা ব্রেন, আমাদের ব্রেনের সবচেয়ে বড় খাদ্য কি, আমাদের ব্রেনের সবচেয়ে ব্রেন খায় কি, আসলে ব্রেন কিন্তু খায় কোলেস্টেরল। ঠিক আছে, ব্রেনের সবচেয়ে বড় খাদ্য হয়েছে কোলেস্টেরল। তো ব্রেন যদি এটা না পায়, আপনি দিচ্ছেন যেটা, এটার মধ্যে যদি তার কোলেস্টেরল করতে সময় লাগে, সে কিন্তু বিপদে পড়ে যাবে। এবং ওই ব্রেনের সুগার কিন্তু সব সময় লাগবে। আপনারা ডায়াবেটিসের রোগীরা দেখবেন বলে যে আমি চিন্তা করতে পারতেছি না, কারণ তার আসলে ডায়াবেটিস এমন ভাবে কমানো আছে যে তার ব্রেনের সুগার লেভেল খুব লো হয়ে আছে, ব্রেনের সুগার লেভেল বাড়াইতে হবে। ঠিক আছে, সো হাইপোগ্লাইসেমিয়া 3টা লেভেল আছে। এটা হচ্ছে 3.9 পর্যন্ত একটা, আরেকটা হচ্ছে সেকেন্ড লেভেল যেটা ভয়ঙ্কর, এটা হচ্ছে যে 3-এর নিচে। ঠিক আছে, যেটা আমরা বলি নিউরোগ্লাইসোপিনিয়া। আর হচ্ছে যেটা, ঠিক আছে, এটা হচ্ছে যে সিভিয়ার ধরনের সিমটম থেকে যদি হাইপোগ্লাইসেমিয়া সিমটম দেয়, তখন এটাকে আমরা হাইপোগ্লাইসেমিক লেভেল 3 বলি আর কি। ঠিক আছে, তো মূলত কি হয়, মূলত রোগী কমাতে চলে যায়, মূলত রোগীর স্ট্রোক হয়ে যায়, ঠিক আছে, সরি হার্ট অ্যাটাক হয়ে যায়। আর ক্রনিকে গেলে যেটা হয়, রোগী যদি চিনতে পারে না, সোডিয়াম ইমব্যালেন্স হইলে, এটার নাম কি, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হইলে, বা এই যে হাইপোগ্লাইসেমিক হয়ে গেলে হয়। নকটার্নাল হাইপোগ্লাইসেমিয়া হয় খাবারের সাধারণত 5.5 থেকে 6 ঘন্টা পরে হয়। এই কারণে 2টা থেকে 4টা টাইম ধরে খুব ভালোভাবে ধরে আর কি। তো এটা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া। এরপরে আমাদের ডায়াবেটিস, টাইপ 1 ডায়াবেটিসের এটা হচ্ছে মৃত্যুর সবচেয়ে বড় কারণ, এবং এই রোগী কখনোই হাতে রাখবেন না, এই রোগী ছেড়ে দিবেন, হসপিটালে নিয়ে দিবেন, তারাও তেমন কিছু সম্ভবত করতে পারবে না, কিন্তু ছেড়ে দিবেন, আপনি ছেড়ে দিবেন। এটা হচ্ছে আমরা বলি ডায়াবেটিস কিটোঅ্যাসিডোসিস, ডিকেএ, ওরা লেখে হচ্ছে ডিকেএ।
তো ডিকেতে কি হয়, ডিকেতে আমাদের যখন 13, 13.5, 14 চলে যায় ডায়াবেটিসের, ঠিক আছে, এরপরে প্রস্রাবের মধ্যে কিটোন পাওয়া যায়, এই কারণে ডায়াবেটিস কিটো অ্যাসিডোসিস। এবং যখন রোগীটাকে আইসিইউতে নেওয়া হয় এবং আইসিইউতে নিয়ে যখন তাকে এবিজি টেস্টিং করা হয় বা বাইরেও এবিজি টেস্টিং করা যায়, হাতের রিস্টের থেকে ব্লাড নিয়ে এটার কার্বনের টেস্ট করা হয় যখন, তখন দেখা যায় এটা 18-র বেশি হয়ে আছে, 18 কম হয়ে আছে, সরি 18-র কম হয়ে আছে, ঠিক আছে। এটা হচ্ছে ডায়াবেটিস কিটো অ্যাসিডোসিস। এই ডায়াবেটিস কিটো অ্যাসিডোসিস এমনিও আসতে পারে, বিভিন্ন ধরনের নিউমোনিয়ার সাথে আসতে পারে, ইনসুলিন বন্ধ করে দিলেন, ঠিক আছে। এরপরে অনেক অনেক রোগী আছে যারা হার্ট অ্যাটাক হইলো, হাসপাতালে গেল, এদের হইতে পারে। প্যানক্রিয়াটাইটিসে অনেক বেশি হয়, প্যানক্রিয়াটাইটিসে অনেক বেশি হয়। তো এটা ডায়াবেটিস কিটো অ্যাসিডোসিস, এটা খুব ইম্পর্টেন্ট। অজয় স্যারের এগুলো খুব ভালো জানেন, আপনারা অজয় স্যারকে জিজ্ঞাসা করতে পারেন, স্যার আছেন, স্যার আদাব স্যার। এরপর এই ক্লিনিক্যাল ফিচার কি, ক্লিনিক্যাল ফিচার গুলো খুব সিম্পল। এই যে পেশাব হয়, ঠিক আছে, পেশাব অনেক বেশি হয়, অনেক বেশি পিপাসা লাগে, ডিহাইড্রেশন হয়, ঠিক আছে। এটা ফ্রুটি অডর পাওয়া যায় মুখের থেকে, নসিয়া হয়, মেন্টাল স্টেট ঠিক থাকে না। ম্যানেজমেন্ট কিছু ওরা দেয়, গ্লুকোজ বাড়িয়ে দেয়, ইলেকট্রোলাইট ব্যালেন্স করে, ইনসুলিন ঠিক করে দেয়, ফ্লুইড দেয়, প্রচুর ফ্লুইড দেয়, সোডিয়াম ক্লোরাইড প্রচুর দেয়। তো এগুলা দিয়ে ওরা ইয়ে করে, অধিকাংশ সময় পারে না। প্রচুর আমরা প্রচুর রোগী দেখি যে আসলে ওই আইসিইউতে গিয়ে ফিরে আসে না। কমপ্লিকেশন সবচেয়ে বেশি যেটা হয়, বাচ্চাদের সেরিব্রাল ইডিমা হয়, ঠিক আছে, পটাশিয়াম কমে যায়, ডায়রিয়া কমে যায়, এই এআরডিএস হয়, অ্যাকিউট রেসপিরেটরি ডিজিজ হয়, অ্যাকিউট কিডনি ফেইলিউর হয়। ডায়াবেটিস কিটো অ্যাসিডোসিস এই কাজগুলো খুব বেশি হয়, ঠিক আছে, এই ব্যাপারগুলো খুব বেশি। এবং রোগী টিকানো যায় না ডায়াবেটিস কিটো অ্যাসিডোসিস যদি, কারণ রোগী বুঝে না, তো ডায়াবেটিস পেশেন্ট পার্টি বুঝে না, না বুঝে রোগীকে হসপিটালাইজ করার সময় পায় না। আর আমাদের এখানে তো হসপিটালাইজ করার পরেও তো অনেক ব্যাপার থাকে আর কি, ঠিক আছে। তো প্রচন্ড পরিমাণ ইনসুলিন ডিফিসিয়েন্সি থাকে, রোগীরা অনেক সময় ভুলে যায় নিতে, ঠিক আছে, প্রচুর পরিমাণ ইনসুলিন ডিফিসিয়েন্সি থাকে। এটা সাধারণত টাইপ 1 ডায়াবেটিস মেলাইটিস হয়, খুব রেয়ার। টাইপ 2 তে বলতে গেলে হয় না, টাইপ 2 তে বলতে গেলে হয় না, ঠিক আছে। তাহলে কি কি আমাদের প্রিসিপিটিং ফ্যাক্টর কি কি কারণে হয়? ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে হয়, ইনফেকশনস এর কারণে হয়, ইনসুলিন ইস্যুর কারণে হয়। ইনসুলিন সাধারণত ওই রোগীরা ভুলে যায়, এটা একটা বিরাট কারণ। অ্যাকিউট ইলনেস যেমন এমআই হয়ে যায়, স্ট্রোক হয়ে যায়, হঠাৎ করে এই টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস ধরা পড়লো, প্রেগনেন্সিতে হয়, প্রেগনেন্সিতে বেশি হয়, ঠিক আছে। এটা আমরা বলছি, পলিউরিয়া এগুলো আমরা বলছি, এটা এটা আমরা একটু স্কিপ করি, আমাদের অনেক অনেক ইয়ে, ঠিক আছে। হ্যাঁ, এটা আমরা বলছি, এটাও আমরা বলছি, এটা সম্ভবত রিপিট হয়ে গেছে। এইবার হচ্ছে আহ অত্যন্ত ইম্পর্টেন্ট এই যে আমরা দেখি প্রচুর রোগী, আমাদের প্রচুর রোগী ডায়াবেটিস হয়ে স্ট্রোক করে ফেলে, হার্ট অ্যাটাক করে ফেলে, এবং কখনো আর ফেরে না, স্ট্রোক করে ফেলে। এইটার একটা বড় কারণ হচ্ছে এইচএইচএস। এটা হচ্ছে হাইপার অসমোলার হাইপার গ্লাইসেমিক স্টেট বলি। হাইপার অসমোলার ব্লাডের মধ্যে, শরীরের মধ্যে অসমোটিক প্রেসার বাইরে গেছে, ফ্লুইডের দিয়ে বাইরে গেছে, ফ্লুইডের ইন্টেন্সিটি বাইরে গেছে। হাইপার গ্লাইসেমিক প্রচুর পরিমাণ ইয়া আর কি, এর গ্লুকোজ অনেক বেশি, ব্লাড গ্লুকোজ অনেক বেশি, এবং এটা একটা স্টেট। তো এখানে কি হয়, এখানে এক্সট্রিমলি হাই, যে 30-35 যাদের ডায়াবেটিস কি আমরা দেখি আর কি, মানে এমজিডিএল এর 600, ঠিক আছে। এবং এটার সাথে কিটো অ্যাসিডোসিসের পার্থক্য হচ্ছে কিটোন কমে থাকে না, বলতে গেলে থাকে না, অ্যাসিডোসিসও থাকে না, ঠিক আছে। কাদের হয়? ওই যে বয়স্ক মানুষদের হয়, টাইপ 2 ডায়াবেটিসের হয়, ঠিক আছে। হ্যাঁ, অনেক রুগী আছে ডায়াবেটিসের মেডিসিন বন্ধ করে দেয়, ইনফেকশন হয়, ডিহাইড্রেশন থাকে, ঠিক আছে, স্ট্রোক থাকে, হার্ট অ্যাটাক থাকে, এগুলোর থেকে হয়। এইচএসএসটা খুব খুব খারাপ জিনিস, এবং এইচএসএস হয়ে অনেকের হার্ট অ্যাটাক হয়, এটাও আমার দেখা আছে। তো কিটো অ্যাসিডোসিস বলতে গেলে কিচ্ছু থাকে না। এবং ডায়াবেটিস কিটো অ্যাসিডোসিসে যেরকম সুগার লেভেল থাকে, অনেক বেশি সুগার থাকে, 30, 35, 40, এটা ইজিলি পাবেন। এটাই আপনি কিডনি ফাউন্ডেশনে যান,
ইজিলি পাবেন, অনেক রুগী পাবেন। ওখানে 300 রুগী ভর্তি থাকলে কমপক্ষে 50 জনের পাবেন। এবং মানে এটা ওই গ্রামের থেকে আসে, আনকন্ট্রোলড আসে, কন্ট্রোল করতে চায় না, করতে পারে না, এই ধরনের আর কি কাহিনী। তো এইচএসএস এর সিমটম কি? এক্সট্রিমলি মানে ড্রাই মাউথ, খুব বেশি পরিমাণ পিপাস আর কি, ঠিক আছে। কনফিউশন থাকে, উইকনেস থাকে, ভিশনের প্রবলেম থাকে, দেখতে পারে না ঠিক মতো, এবং অকল্পনীয় ব্লাড সুগার থাকে, অকল্পনীয়, যেটা আমরা কল্পনা করতে পারি না, আমাদের কল্পনার পরে যে যতটুকু ব্লাড সুগার হইতে পারে আর কি, অকল্পনীয় ব্লাড সুগার থাকে। কোমাতে চলে যায় রুগী, কোমাতে চলে যায়, সাধারণত সিজার্সেও চলে যায়। এবং এটা বেশিক্ষণ যদি আনট্রিটেড থাকে, এই রোগী তো টিকার কথা না, তাই না? কারণ এটা তো সিস্টেমেটিক্যালি ওই অর্গান ড্যামেজ করে ফেলবে, মোটামুটি সব অর্গান ড্যামেজ করে ফেলবে এত হাই ডায়াবেটিস যদি থাকে। সো আজকের লাস্ট টপিক, আমাদের অত্যন্ত ইম্পর্টেন্ট টপিক, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হচ্ছে ডায়াবেটিস জনিত কিডনির সমস্যা। কি হয় ডায়াবেটিক নেফ্রোপ্যাথিতে? এটা একটা মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন, ছোট ছোট ভেনগুলাতে এই প্রবলেমটা হয় ডায়াবেটিসের কারণে। অ্যালবুমিন, প্রস্রাবের অ্যালবুমিন মানে প্রোটিন থাকে, প্রস্রাবে ভালো পরিমাণ প্রোটিন থাকে। আমাদের গ্লুমেরুলো ফিল্ট্রেশন রেট, কিডনি যে আমাদের ব্লাডটা ছাকে, এই ছাকার যে মার্কার, এটা আস্তে আস্তে নিচের দিকে যাইতে থাকে, এবং আমাদের ব্লাড প্রেশার বাড়তে থাকে। তাই তিনটা কাহিনী, প্রস্রাবের মধ্যে প্রচুর পরিমাণ অ্যালবুমিন পাবেন, প্রচুর পরিমাণ অ্যালবুমিন পাবেন, ঠিক আছে। আমার কিডনি যে আমার থাকতে থাকে গ্লুমেরুল গুলা, এগুলা মরে যায়, এগুলা মরে যাওয়ার কারণে এটার ইজিএফআর নেমে যেতে থাকে, 90 থেকে আস্তে আস্তে নামতে থাকে। এবং যখনই আপনার ইজিএফআর 40, 30, 35 এর দিকে চলে আসবে, তখনই কি হবে? আপনার সিকেডি স্টেজ 3 শুরু হবে, ঠিক আছে, ক্রনিক কিডনি ডিজিজ স্টেজ 3। এবং ক্রনিক কিডনি ডিজিজ স্টেজ 3 নিয়ে আপনি ডাক্তারের কাছে যান, আপনার ব্লাড প্রেশার থাকুক আর না থাকুক, আপনাকে ব্লাড প্রেশারের মেডিসিন উনি দিয়ে দিবেন। কারণ ক্রনিক কিডনি ডিজিজ স্টেজ 3 তে অধিকাংশ রোগীরই ডাক্তার মনে করেন, বা এটা মেডিকেলি প্রুভ, যে রোগীর হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়, ঠিক আছে। তো এটা ইএসআরডি হয়ে যায়, ইএসআরডি এন্ড স্টেজ রেনাল ডিজিজ হয়ে যায়, হার্ট ডিজিজ হয়ে যায়, এবং এটা ডেথ হয়। এটা খুব খারাপ জিনিস, এই ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। তো অ্যালবুমিনুরিয়া মোটামুটি একটা হচ্ছে নর্মাল 30 নিচে থাকতে হবে। 300 কাছাকাছি গেলে বা 300 যদি ক্রস করে, এটাকে 300 নিচে হইলে আমরা বলবো এটাকে মাইক্রো অ্যালবুমিনুরিয়া। আর যদি সেটাই 300 উপরে যদি আমার ক্রস করে, তাহলে এটাকে আমরা বলবো ম্যাক্রো অ্যালবুমিনুরিয়া। এক্সট্রিমলি একটা ওয়ার্নিং সাইন। এটা ম্যাক্রো অ্যালবুমিনুরিয়া মানে ভয়ঙ্কর ব্যাপার, ঠিক আছে। আচ্ছা, এখন এখানকার সাথে আমাকে দেখতে হবে জিএফআর স্টেট দেখে, এটা হচ্ছে আপনার ক্রনিক কিডনি ডিজিজের স্টেট বলতেছে, ঠিক আছে। 1 2 3 4 5, এটা হচ্ছে সিকেডি স্টেজ। সিকেডি স্টেজে যখন থাকে, তখন আপনার জিএফআর যখন 90 মধ্যে থাকে, বা 90 সমান থাকে, বা 90 বেশি থাকে, তখন আপনার কি হয়? তখন আমরা বলি সিকেডি স্টেজ 1, ঠিক আছে। হ্যাঁ, কিডনি ড্যামেজ, কিন্তু জিএফআর নর্মাল। যখনই এটা 89 থেকে 60 মধ্যে চলে আসে, তখন আমরা বলি সিকেডি 2, ঠিক আছে। যখন 30 থেকে 50, 59 থেকে 30 দিকে যায়, তখন এটা মডারেট, এটা সিকেডি 3। এখান থেকে হার্ট ডিজিজ শুরু হয়, হার্ট ডিজিজের খেলা শুরু হয় এখান থেকে। এখান থেকেই প্রেশারটা বেড়ে যায়, ব্লাড প্রেশারটা বেড়ে যায়, ঠিক আছে। অজয় স্যার আছেন, উনি আরো ভালো বলতে পারবেন, আমাদের ওস্তাদ মানুষ। এরপরে হচ্ছে ভয়ঙ্কর, যদি জিএফআর যদি ভয়ঙ্কর ভাবে যখন কমে যায় 29 থেকে 50-তে, যখন 15-এ যখন আসে, তখন এটাকে আমরা বলি সিকেডি স্টেজ 4। এখানে আপনি অনেক বেশি পরিমাণ দেখতে পাবেন, ব্লাড হাইপারটেনশন দেখতে পাবেন। আর ওই 15-এর নিচে গেলে তার কোনো কথা নেই, এখানে কিডনি ড্যামেজ হয়, কিডনি প্ল্যান করতে হয়, এই পাল্টে নিতে হয়, ডায়ালাইসিসে দিতে হয়। মনে রাখবেন, এই কিডনি ড্যামেজ কিন্তু ইরিভার্সিবল। পৃথিবীতে কোনো ওষুধ নাই আপনি কিডনি ড্যামেজ কন্ট্রোল করতে পারবেন, ব্যাক করে আনতে পারবেন। অতএব কোন রোগী যদি বলে যে আমার জিএফআর 45, মনে রাখবেন, আপনার ডাক্তার হিসাবে আপনার কাজ হচ্ছে ওইটারে 45-এ ধরে রাখা।
আপনি এটারে 50-এ নেওয়াটা খুব কঠিন হবে, অকল্পনীয় কঠিন হবে। জিএফআর বাদ দেন, ক্রিটিনিন আপনি কমাইতে পারবেন, ক্রিটিনিন কমানো অনেক হার্ড। কিডনি ইরিভার্সিবল, কিডনি রিভার্স করা খুব হার্ড হয়, ঠিক আছে? ক্রিটিনিন কমানো অনেক হার্ড। হয়তো আপনি ব্লাড প্রেশার এগুলা কমে নিবেন। সো ডায়াবেটিক নেফ্রোপ্যাথি যেটা হয়, এটার সাথে ক্লিনিক্যাল ডাটার সাথে একটু ঝামেলা আছে। কারণ হচ্ছে বাংলাদেশে বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে যেটা হয়, এটা হচ্ছে যে অধিকাংশ সময় ডায়াবেটিসটা আনম্যানেজ থাকে। তো সুতরাং এটা কতদিন আগে শুরু হয়েছে এটা আমরা বলি না। এটা আমেরিকা না বা এটা ইংল্যান্ড না যে আপনি গেলেন ডাক্তার আপনার একটা টেস্ট রান করলো, একটা একটা লিস্ট অফ টেস্ট রান করলো, আপনার পুরা বডি হিসাব আছে। এরপরে হচ্ছে আমাদের পেশেন্টরা মেডিকেল রেকর্ডস রাখে না, সুতরাং সেখানেও একটা ঝামেলা আছে। তো একটা ডায়াবেটিক নেফ্রোপ্যাথি আনকন্ট্রোলড অবস্থায় থাকলে এটা 10 বছর থেকে 30 বছর লাগে না, এটা 5 থেকে 7 বছরের মধ্যে তার ডায়াবেটিক নেফ্রোপ্যাথি শুরু হয়। আমরা এমন রোগী দেখি যে 28 বছর বয়সে ডায়াবেটিস, এটা কিছুদিন আগে একটা দেখছি আমরা, 28 বছর বয়সে ডায়াবেটিস শুরু হয়েছে, 32-এ আইসা তার জিএফআর হচ্ছে 23। ঠিক আছে, লাগে না, এত এত লাগে না। ইজিএফআর হচ্ছে 23, অ্যালবুমিন হাই, অ্যালবুমিন ম্যাক্রো অ্যালবুমিনুরিয়া, ঠিক আছে, খুবই সাইলেন্ট, ঠিক আছে। এবং এটা কিডনি ফেলিউর, ওই যে প্রথম বলছিলাম না যে 2.5 কোটি লোক যদি কিডনি ফেলিউর হয়, 1,30,00,000 লোকের কেমনে ডায়াবেটিস থাকে? কারণ ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হচ্ছে কিডনি ফেলিউরের সবচেয়ে বড় কারণ। অ্যালবুমিনুরিয়া, অ্যালবুমিন, প্রথম অ্যালবুমিন বের হবে, এটা নেফ্রাইটিস আর কি, অ্যালবুমিন বের হবে, তারপরে হচ্ছে এই যে এই সমস্ত হবে, এগুলা হবে, ঠিক আছে। তো হাই সুগারে কি হয়, কিডনির এই গ্লোমেরুলগুলো ড্যামেজ হয়ে যায়, ড্যামেজ হইয়া গিয়া, ঠিক আছে, তখন প্রোটিন কি করে, ইউরিনে প্রোটিন লিক করে, লিক করার সাথে সাথে এই মাইক্রো অ্যালবুমিনুরিয়া থেকে ম্যাক্রো অ্যালবুমিনুরিয়া চলে যায়। এরপরে কি করে, এরপরে আস্তে আস্তে কিডনি তার ফাংশন লুজ করে, কিডনি ফাংশন লুজ করে, যত কিডনি ফাংশন লুজ করে তত কি হয়, তত তার জিএফআর নেমে যায়। এই হচ্ছে কাহিনী, ঠিক আছে। তো আমরা ডিটেকশন করব কিসে? আমরা অবশ্যই, কখনো কোনো ডায়াবেটিস রোগী আইসা বলবে যে আমার কিডনিতে সমস্যা ছিল, এটা শুনবেনই না। ওকে, আপনাকে একটা টেস্ট বলে দেই, বাংলাদেশে যারা আছেন, বাইরে কথা বলতে পারবো না, ইন্ডিয়ার কথা বলতে পারবো না, বাংলাদেশে যারা আছেন, পয়সা লাগবে, কারণ কিডনি রোগ হইলে এমনিও পয়সা লাগবে। একটা ডায়ালাইসিস করাইতে বাংলাদেশে কমপক্ষে 7 থেকে 8,000 টাকা লাগে। তাহলে যদি সপ্তাহে 2টা ডায়ালাইসিস লাগে 14,000 টাকা, মাসে যদি 8টা ডায়ালাইসিস লাগে 56,000 টাকা। তো কিডনি রোগী হবে, রাজা হইতে হয় কিডনি রোগী হইতে হইলে, তাহলে কিডনি রোগী বাঁচানো যায় না। তো করবেন কি, কম্প্রিহেন্সিভ মেটাবলিক প্যানেল নামে ICDD-RB তে একটা টেস্ট আছে, কম্প্রিহেন্সিভ মেটাবলিক প্যানেল করে আনবেন। তাহলে আপনার কাছে যেটা হবে, আপনার এই রোগীর এই লিভারে কি হচ্ছে, হার্টে কি হচ্ছে, এই কিডনিতে কি হচ্ছে, পুরা সিস্টেমটা, পুরা এলিমেন্টারি সিস্টেমটা, এটা কিন্তু তখন আপনার সামনে থাকবে। ওর ওই আপনার অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও, ঠিক আছে, তারপরে হচ্ছে ওই এসি, এগুলা করতে হবে না, ওগুলা সব ওরা, আপনি জাস্ট লেখা দিবেন কম্প্রিহেন্সিভ মেটাবলিক প্যানেল, গেট দ্য টেস্ট ডান ফ্রম ICDD-RB বাংলাদেশ, মহাখালী অথবা ধানমন্ডি। 14-15 হাজার টাকা নিবে, কিন্তু আপনার কাছে কি হবে, আপনার কাছে যেটা থাকবে, রোগীর কমপ্লিট ওভারভিউটা থাকবে। সো এই টেস্টটা আপনি 6 মাস পর পরে রান করান, কারণ যে বেটা ডায়াবেটিস আছে সে বেটা ওর তো ডিসলিপিডিমিয়া হবেই, যে বেটা ডায়াবেটিস আছে তার তো কিডনির কিছু না কিছু গ্যাঞ্জাম তো তার লাগবেই। তা আপনার কাছে পুরা চিত্র নিয়ে বসাইতো ভালো। সো যারা এফোর্ড করতে পারে তাদেরকে অবশ্যই কম্প্রিহেন্সিভ মেটাবলিক প্যানেল দিয়ে দিবেন। এফোর্ট তার করতে হবে, কারণ ওই সাধারণ একজন ডাক্তারের কাছে গেল, এই হাসপাতালে গেল, তারা যে সমস্ত টেস্ট দিবে সবগুলা মিললে ওই CMP হয়ে যাবে, কারণ কেউ কিডনি রোগী তো আর এমনি এমনি হাতে নিবে না, এটা তো ব্যাপার আছে, ঠিক আছে। সো ব্লাড সুগার কন্ট্রোল করতে হয়, ব্লাড সুগার অধিকাংশ সময় মানে জিএফআর যত নামতে থাকে, ব্লাড সুগার কন্ট্রোল করা তত বেশি কঠিন হয়ে যায়, এবং যত বেশি জিএফআর নিচের দিকে নামবে তত বেশি ব্লাড সুগার, সরি ব্লাড প্রেশার, কি বলতেছি, ব্লাড প্রেশার কন্ট্রোল করা অনেক বেশি কঠিন হয়ে যায়। এই ডায়াবেটিস নেফ্রোপ্যাথিতে এই যখন জিএফআর নেমে যায়, তখন সবচেয়ে প্রবলেমেটিক ব্যাপার হচ্ছে এই ব্লাড প্রেশার ধরে রাখা।
আপনি দেখবেন যে সাধারণত উপরেরটা থাকবে 190 বা 200। আমি যখন ভাইয়ার কাছে আমি রোগী দেখছি যে 230 উপরেরটা আছে, নিচেরটা 190, এরকম আমি অসংখ্য রোগী দেখছি, অসংখ্য রোগী দেখছি যে উনি সলভ করছেন। সো এটা হচ্ছে নর্মাল ব্লাড প্রেশার। 200 190 এটা খুব নর্মাল যখন এই ধরনের ডায়াবেটিসের জিএফআর নষ্ট হয়ে যাবে, জিএফআর নেমে যাবে, কিডনি যখন নষ্ট হয়ে যাবে, এটা খুব নর্মাল। সো ব্লাড প্রেশার কন্ট্রোল করা, কারণ ব্লাড প্রেশার না কন্ট্রোল করলে তার যেটা হবে তার হচ্ছে সিভিএ হবে, এই ব্রেইনের মধ্যে স্ট্রোক করে এই রোগী আইসিইউতে চলে যাবে, তারপরে আর এই রোগীরে সম্ভবত ফিরানো যাবে না, কারণ যেহেতু তার কিডনি ড্যামেজ আছে সেহেতু তার ওই আইসিইউতে গেলে যখন তাকে বিভিন্ন ধরনের স্টেরয়েড দেওয়া হবে তখন তার বডিতে ইমিউন সাপ্রেশন শুরু হবে, এবং যখন ইমিউন সাপ্রেশন শুরু হবে অ্যাজ এ রেজাল্ট তার মাল্টিপল অর্গান ফেলিউর শুরু হবে। This is the actually pathway how diabetes patient dies in the hospital, especially kidney patients. So এটা দেখবেন যে এইটা খুব ইম্পর্টেন্ট। ইউরিন টেস্ট রাখবে, ইউরিনের স্পেসিফিক গ্রেভিটি খেয়াল রাখবেন, অবশ্যই স্পেসিফিক গ্রেভিটি খেয়াল রাখবেন। এর মধ্যে ব্লাড আসতেছে কিনা এটা দেখবেন, এর মধ্যে এই ইউরিনের কালার দেখবেন, ওখানে লেখা থাকে, ভালো জায়গা থেকে করলে লেখা থাকে। এবং যত বেশি পরিমাণ, প্রচুর পরিমাণ আপনার মানে লাগবে, এই আপনার প্রচুর কষ্ট হবে আর কি, যে এই প্রেশারের এটা কমাইতে আর কি। তো রেনাল ড্যামেজের কিছু মার্কার আছে, এগুলার মার্কার হচ্ছে প্রথমত হচ্ছে আমরা বলি হচ্ছে অ্যালবুমিন। অ্যালবুমিনুরিয়াতে আমার অ্যালবুমিন ক্রিটিনিন রেশিও যে কোনো ভাবে হোক 30-এর নিচে থাকতে হবে, 30-এর উপরে থাকলে এটা ধরে রাখবেন যে আমি কিছুদিন আগে একজন মহিলার পাইছিলাম 1300 না জানি 1200, এটা এখন মনে হয় কইমা 800-তে আসছে আর কি। ঠিক আছে, সো ক্যান ইউ বিলিভ একটা মহিলার এসিআর অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও 1300, এবং সেটা এখন কিছুটা কমছে, এবং উনি কিন্তু অ্যাসিম্পটোম্যাটিক, উনার ডায়াবেটিস ধরা পড়ছে, উনি কমপ্লিটলি অ্যাসিম্পটোম্যাটিক। ঠিক আছে, আরেকটা হচ্ছে অ্যালবুমিন এক্সক্রিশন রেট, কতটুকু অ্যালবুমিন ছাড়তেছে, এটাও 30-এর নিচে থাকতে হবে। ইউরিনে আরবিসি আছে কিনা, যেটা বলছি আর কি, ডাব্লিউবিসি আছে কিনা, কাস্ট আছে কিনা, এটা করতে হবে। ঠিক আছে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকলে ঠিক করতে হবে। যদি মনে করেন যে কিডনি, যে কোনো কিডনি ডিজিজ, যে কোনো সিকিডি ডিজিজের স্টেজ 3-র উপরে হলে অবশ্যই একটা কিডনির ইউএসজি নিয়ে বসবেন। হয়তো বড় বড় স্যারেরা হয়তো এটা স্টেজ 2-তে স্টেজ 1-এই দেখেন। কিডনির অবশ্যই সাইজ দেখতে হবে, কারণ কিডনির সাইজের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। ঠিক আছে, এবং এর মানে কোনো ট্রান্সপ্লান্টেশন হয়েছিল কিনা এগুলো আর কি দেখবেন আর কি।